জীবনে চলার পথে কি কখনো এমন বাধার মুখে পড়েছেন যা দেখে মনে হয়েছে এটা পার করা একদম অসম্ভব? চলুন আজ আমরা এমনই ৩টি অসাধারণ গল্প নিয়ে কথা বলবো যা আমাদের দেখাবে কিভাবে সেই অসম্ভবকেও জয় করা যায়। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম গল্পটা ১৯৯৭ সালের এক অবিশ্বাস্য রহস্য নিয়ে, যা যেকোনো যুক্তি বা সাধারণ ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়েছিল। এই গল্পটা হল ফ্লাইট BG609-এর এমন একটা ঘটনা যা এভিয়েশন বিশেষজ্ঞরা আজও এর অসাধারণ ফলাফলের জন্য স্টাডি করেন। দেখুন, বিমান দুর্ঘটনার নিয়মগুলো কিন্তু বেশ পরিষ্কার। এত বড় একটা ক্র্যাশের পর সাধারণত কারও বেঁচে থাকার কথা না, কিন্তু এখানে ঠিক তার উল্টোটাই ঘটেছিল। ওই ফ্লাইটে ৮৫ জন যাত্রী আর ৪ জন ক্রু মেম্বার ছিলেন, সব মিলিয়ে মোট ৮৯ জন। আর এটাই হলো আসল চমক। এত বড়, এত ভয়ঙ্কর একটা দুর্ঘটনার পরেও মৃতের সংখ্যা ছিল 0, একজনও মারা যাননি। আচ্ছা, তাহলে একটু টাইমলাইনটা দেখি। সেই রাতে ঠিক কি ঘটেছিল? ঘটনাটা শুরু হয় যখন ফ্লাইটটা ঢাকা থেকে সিলেটের জন্য টেক অফ করে, কিন্তু সিলেটের আকাশে ছিল প্রচণ্ড ঘন কুয়াশা, এতটাই যে কিছুই দেখা যাচ্ছিল না। পাইলটরা দুবার ল্যান্ড করার চেষ্টা করেও ব্যর্থ হন, আর তারপর তৃতীয় চেষ্টার সময় বিমানটা রানওয়ে থেকে প্রায় ৬-৭ কিলোমিটার আগেই ক্র্যাশ ল্যান্ড করে। তাহলে প্রশ্ন হলো, সবাই বাঁচল কি করে? আসল কারণটা হলো, বিমানটা কোনো শক্ত মাটিতে আছড়ে পড়েনি। এটা পড়েছিল একটা নরম কাদামাখা জলমগ্ন ধান ক্ষেতের উপর। আর ওই ভেজা জমিটাই একটা বিশাল প্রাকৃতিক কুশনের মতো কাজ করেছিল, যা দুর্ঘটনার পুরো আঘাতটাই শুষে নিয়েছিল। অবিশ্বাস্য, তাই? তো এটা তো গেল একটা বাইরের ঘটনা, যাকে বলা যায় ভাগ্যের খেলা। কিন্তু এবার আমরা নজর দেব একদম ভেতরের একটা লড়াইয়ের দিকে, যা এক সম্পূর্ণ অন্য ধরনের অসম্ভব চ্যালেঞ্জ। আমাদের দ্বিতীয় গল্পটা কবির নামের এক ছেলেকে নিয়ে। সে একটা সময় বুঝতে পেরেছিল যে জীবনে সফল হতে গেলে আসল লড়াইটা বাইরের দুনিয়ার সাথে নয়, বরং নিজের চঞ্চল মনটার সাথেই লড়তে হবে। কবিরের বাবা তাকে দারুণ একটা কথা বলেছিলেন। তিনি মনকে তুলনা করেছিলেন একটা বুনো ঘোড়ার সাথে। বলছিলেন, যদি এ লাগাম টেনে ধরা না যায়, তাহলে এই মনই তাকে ভুল পথে নিয়ে যাবে। তার মানে মন শত্রু নয়, তাকে শুধু ঠিক পথে চালানোর জন্য ট্রেনিং দরকার। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, কবির কিন্তু খুব সাধারণ আর বাস্তব কিছু পদক্ষেপ নিয়েছিল। যেমন প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠা, ফোনের ব্যবহার কমিয়ে দেওয়া, সকালে কয়েক মিনিটের জন্য মেডিটেশন করা, আর যখন যে কাজটা করছে শুধু সেটার উপরেই পুরো মনোযোগ দেওয়া। আর এর ফল অবিশ্বাস্য। এই নতুন শৃঙ্খলা আর মনোযোগ তাকে এতটাই শান্ত আর স্থির করে তুলল যে সে একটা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অনেক প্রতিভাবান প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হল। সে প্রমাণ করে দিল যে একটা প্রশিক্ষিত মন যে কোনো চাপ সামলে নিতে পারে। বেশ, তাহলে আমরা একটা ভাগ্যের গল্প শুনলাম, আর একটা মনোযোগের গল্প। এবার চলুন আমাদের তৃতীয় দৃষ্টিকোণে যাই, যা জীবনের কঠিনতম পরীক্ষাগুলো পার করার জন্য একটা আধ্যাত্মিক পথের কথা বলে। এই প্রাচীন গ্রন্থটি আমাদের শেখাচ্ছে যে ভেতরের শক্তিটা শুধু নিজের মানসিক শৃঙ্খলা থেকেই আসে না, বরং ধৈর্য আর প্রার্থনার মতো আধ্যাত্মিক অভ্যাস থেকেও আসে। এখানে জীবনের কঠিন বাস্তবতাটাকে সরাসরি স্বীকার করা হয়েছে। বলা হচ্ছে, জীবনে ভয়, ক্ষুধা বা ক্ষতির মতো পরীক্ষা আসবেই, কিন্তু এগুলো শাস্তি নয়, বরং এগুলো হলো বিশ্বাস আর ধৈর্যের পরীক্ষা। আর যারা ধৈর্য ধরে তাদের জন্য সুসংবাদ রয়েছে। তো যারা এই নির্দেশনা অনুসরণ করে তাদের জন্য কিছু মূলনীতির কথা বলা হয়েছে, যেমন অদৃশ্যে বিশ্বাস রাখা, প্রার্থনা করা, যা কিছু তাদের দেয়া হয়েছে তা থেকে অন্যের জন্য খরচ করা এবং পরকালের উপর বিশ্বাস স্থাপন করা। তাহলে এই যে 3টা একদম আলাদা আলাদা গল্প আমরা শুনলাম, এগুলোকে একসাথে করলে আমরা কি দেখতে পাই? চলুন পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক। এই টেবিলটা দেখুন, কি দারুণভাবে 3টা জিনিসকে পাশাপাশি তুলে ধরা হয়েছে। প্রথম গল্পে ফ্লাইট দুর্ঘটনার মতো শারীরিক বিপর্যয় থেকে বাঁচিয়েছিল ভাগ্য, মানে ওই কাদামাটির মাঠটা। দ্বিতীয় গল্পে কবিরের ভেতরের অস্থিরতাকে জয় করতে সাহায্য করেছিল মনোযোগ, মানে তার প্রশিক্ষিত মন। আর তৃতীয় ক্ষেত্রে আধ্যাত্মিক পরীক্ষাগুলো পার করার পথ দেখিয়েছে বিশ্বাস বা ঐশ্বরিক নির্দেশনা। শেষ পর্যন্ত এই গল্পগুলো আমাদের এটাই ভাবায় যে জীবনের বড় বড় বিপর্যয়, সেটা শারীরিক, মানসিক বা আধ্যাত্মিক যাই হোক না কেন, তা মোকাবেলার জন্য হয়তো কোনো একটা নির্দিষ্ট ফর্মুলা নেই। কখনো ভাগ্য, কখনো নিজের চেষ্টা, আবার কখনো বিশ্বাস আমাদের পথ দেখায়। আর এই প্রশ্নটাই আজ আমাদের ভাবার জন্য রইল।